আমরা এই প্রেজেন্টেশন স্লাইডে কারশফের সূত্রের কিছু উদাহরণ দেখব। কারশফের সূত্রের এটা প্রথম অঙ্ক। ধরা যাক এরকম একটা চিত্র দেওয়া থাকবে, যেখানে দেখা যাচ্ছে দুটো সোর্স 10 ভোল্ট এবং 5 ভোল্ট এবং তিনটা রেজিস্ট্যান্স 5 ওহম, 8 ওহম এবং 4 ওহম। তো প্রশ্ন এভাবে থাকবে যে এই চিত্রটা দেওয়ার পরে বলবে যে কারশফের সূত্রের সাহায্যে প্রতি শাখার কারেন্ট বের করো। তাহলে এখানে তিনটা শাখা আছে, তিনটা শাখা মানে তিনটা পথ, এই তিনটা পথ এর কারেন্ট বের করতে হবে। এরকম থাকলে প্রথমেই আমাদের করতে হবে যে চিত্রটা, প্রশ্ন তো থাকবে, আমাদের খাতায় আঁকতে হবে। তো খাতায় আঁকার পরে কারেন্টের দিকগুলো নির্ধারণ করতে হবে। প্রথম কাজ হবে কারেন্টের দিক নির্ধারণ করা। তো দেখো আমি চিত্রটা আঁকলাম, পরবর্তীতে আঁকার পরে কারেন্টের দিক নির্ধারণ করার জন্য আমাকে যেই তিনটা শাখা আছে, তিনটা শাখার ভিতরে দুটো সোর্স আছে। দুটো সোর্স থাকলেই মানে যেখানেই সোর্স থাকবে সেখান থেকে কারেন্ট উৎপন্ন হবে, এটা আমরা জানি। সে কারণে এখানে দেখো 10 ভোল্টে একটা কারেন্ট উৎপন্ন হবে, 5 ভোল্টে একটা কারেন্ট উৎপন্ন হবে, কিন্তু মাঝের শাখায় কোনো সোর্স না থাকার কারণে এখানে কারেন্ট উৎপন্ন হবে না। তাই দেখো এই নীল কালি দিয়ে আমি কারেন্টের দিকটা অঙ্কন করলাম। 10 ভোল্ট থেকে দেখো I1 কারেন্ট বের হচ্ছে। I1 কারেন্টটা কিভাবে বের হচ্ছে? 10 ভোল্ট থেকে পজিটিভ সাইড থেকে, অর্থাৎ পজিটিভ এর পাশ থেকে কারেন্টটা বের হচ্ছে। তীর চিহ্ন দিয়ে বুঝাবো আমরা, অবশ্যই তীর চিহ্ন দিয়ে বুঝাবো। আর 5 ভোল্টেও দেখো পজিটিভ সাইড উপরের দিকে আছে, এই কারণে কারেন্টও উপর দিকে যাবে। এবং এই দুটো জয়েন্ট হবে, ধরা যাক এই মধ্যবিন্দুটার নাম দেওয়া হলো এ বিন্দুতে জয়েন্ট হবে, মিলিত হয়ে অবশ্যই আর বের হওয়ার পথ আর কোনোটা বাকি নেই 8 ওহমের মানে মাঝের রাস্তাটা ছাড়া। তাই কারেন্ট এই মাঝের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, তো সেটার নাম দেওয়া হলো I3। তো আমরা প্রথমে অঙ্কটা পেয়ে চিত্রটা এঁকে কারেন্টের দিকটা এঁকে ফেলবো। কারেন্টের দিকটা আঁকার সময় মনে রাখতে হবে যতগুলো সোর্স আছে ততগুলো থেকেই কারেন্ট বের হবে এবং অবশ্যই পজিটিভ সাইড থেকে কারেন্টটা বের করব। বের করার পরে যেই শাখায় কোনো সোর্স নাই সেই শাখা দিয়ে কারেন্টটা পাস করায় দিব এবং তীর চিহ্নটা ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এইখানে কোনো ভুল হলে আমাদের অঙ্কের সূত্র মানে অঙ্কটা সমীকরণ লিখতেও ভুল হবে, অতঃপর উত্তরও ভুল আসবে। তো যাই হোক, আমাদের এখানে তিনটা কারেন্ট বের পেয়ে গেলাম, I1, I2, I3। এরপরে প্রথম কাজ হবে হচ্ছে আমাদের লুপ অঙ্কন করা। লুপ অঙ্কন করা হচ্ছে যে কোনো আবদ্ধ ঘরে এক একটা লুপ হতে পারে। এখানে আমাদের দেখা যাচ্ছে তিনটা আবদ্ধ ঘর আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুটো আবদ্ধ ঘর আছে, এটা হচ্ছে প্রথমটা, এই যে 4 দেয়ালের ঘর, এরপরটা হচ্ছে 4 দেয়ালের ঘর, কিন্তু আমরা বাইরেরও একটা লুপ ধরবো, সেটা বাইরের গুলো নিয়ে কাজ হবে। তো লুপের ধরার নিয়মটাও হচ্ছে যে কোনো এক পাশে আমরা ধরার চেষ্টা করব, যে কোনো একদিক থেকে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরলে একই দিকে ধরবো, তাতে আমাদের সুবিধা হবে সমীকরণ সমাধানে। তো এরকম প্রথমেই দেখো লাল কালি দিয়ে হচ্ছে আমি লুপটা ধরেছি। প্রথমটাকে লুপ 1 ধরলাম, L1, পরেরটা লুপ 2, L2, আর বাইরের দিকটাকে বলা হলো মানে বললাম লুপ 3। তিনোটা লুপের দিকে দেখো একই দিকে ধরেছি, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ধরছি। আচ্ছা, এই প্রথমে চিত্রটা পাওয়ার পরে আমাদের আঁকা শেষ। এখন আমরা সমীকরণগুলো লিখব। যেহেতু এটা কারশফের সূত্রের সাহায্যে প্রমাণ করতে হবে, অবশ্যই এখানে কারশফের দুটো সূত্রই ব্যবহার হবে, অর্থাৎ KCL ব্যবহার হবে এবং KVL ব্যবহার হবে। KCL বলা হয়েছিল কি, কোনো একটা বিন্দুতে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তো এখানে দেখা যাচ্ছে এ বিন্দুতে আমরা যে এ বিন্দু বানিয়ে ফেলেছিলাম, সেই বিন্দুতে আগত কারেন্ট হচ্ছে তীর চিহ্ন আসতেছে কোন মানে তীর চিহ্ন দেখে আমরা বুঝবো এই আগত আর নির্গতটার পার্থক্যটা। তো আসতেছে দেখো I1 এবং I2, এর অর্থাৎ এ বিন্দুতে আসতেছে বা ঢুকছে হচ্ছে I1 এবং I2 কারেন্ট এবং বের হয়ে যাচ্ছে I3 কারেন্ট। তাহলে কারশফের KCL সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি I1 প্লাস I2, অর্থাৎ আগত কারেন্টের সমষ্টি এক পাশে হবে আর নির্গত কারেন্ট যেটা চলে যাচ্ছে সেটা আরেক পাশে হবে। তাই লেখো এ বিন্দুতে I1 প্লাস I2 সমান I3। এটা হচ্ছে আমাদের কারশফের প্রথম সূত্র, KCL এর সূত্র অনুযায়ী এই সমীকরণটা লিখতে পারি এবং এই সমীকরণের একটা নাম্বার দিয়ে রাখবো, সমীকরণ 1। এরপরে আসবে লুপ 1।
বা লুপ নিয়ে কাজ হবে। এখন আমাদের কারশফের কেসিএল এর কাজ শেষ, এবার আসবে কেভিএল। তো লুপ 1-এ দেখো, লুপ 1 নিয়ে কাজ হবে হচ্ছে শুধু লুপ 1-এর বাসিন্দাগুলা, অর্থাৎ 10 ভোল্ট, 5 ওহম, 8 ওহম। এর ভিতরে 4 ওহম আর 5 ভোল্ট আসবে না। তাহলে এই প্রথমে এই ঘরটা নিয়ে কাজ যখন হবে তখন প্রথমেই আসে দেখো 10 ভোল্ট, তারপরে হচ্ছে 5, তারপরে 8, এভাবে করে আমরা চিন্তা করব। তো দেখো 10 ভোল্টের ভিতর দিয়ে কারেন্ট যেদিকে যাচ্ছে, অর্থাৎ কারেন্টও যাচ্ছে নিচ থেকে উপরে, লুপও দেখো যাচ্ছে নিচ থেকে উপরে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, দুটোটাই ঘড়ির কাঁটার দিকে। এমতো অবস্থায় ভোল্টেজের ভিতরে যদি কারেন্টের দিক এবং লুপের দিক সেম হয়, আমাদের ভোল্টেজটা পজিটিভ হবে। তাই লুপ 1-এর ইকুয়েশনে প্রথমে দেখো +10 লিখছি। তারপরে দেখো আসে আমাদের 5 ওহম। 5 ওহমের ভিতরে কারেন্ট যেদিকে যাচ্ছে লুপও ঠিক সেম দিকে যাচ্ছে। রেজিস্ট্যান্সের ভিতরে যদি লুপ এবং কারেন্ট সেম হয়ে থাকে, একই দিকে থাকে, তাহলে এটা হবে নেগেটিভ। দেখো -5i1 হবে। i1টা কেন হবে? কারণ রেজিস্ট্যান্সের সাথে কারেন্ট গুণ করলেই হবে ভোল্টেজ, ওহমের সূত্র V = IR। তাই কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল করেই আমাদের এই সূত্রটা লিখতে হবে, মানে এই ইকুয়েশনটা লিখতে হবে। তারপরে আবার দেখো 8 ওহম। 8 ওহমের ভিতরে যাচ্ছে i3 কারেন্ট এবং লুপও দেখো একই দিকে যাচ্ছে। তাহলে রেজিস্ট্যান্সের ভিতরে আবার কারেন্ট এবং লুপ সেম দিকে হবার কারণে মাইনাস বসবে এবং এটার সাথে 8i3 গুণ হবে, কারণ 8-এর ভিতর দিয়ে যাচ্ছে i3 ওহম, i3 কারেন্ট। দেখো এখন হয়তো বলতে পারো যে এখানে 10-এর সাথে কোনো কারেন্ট কেন গুণ হলো না? 10 তো নিজেই একটা ভোল্টেজ আকারেই আছে, তাই এটার সাথে আর কারেন্ট গুণ হবে না, কিন্তু রেজিস্ট্যান্সগুলোর সাথে ভোল্টেজ করার জন্য কারেন্ট গুণ হবে। এভাবে আমাদের লুপ 1-এর ইকুয়েশনটা সমাধান হয়ে গেল। এখন আমরা সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করে 10টাকে ডানে নিয়ে যাচ্ছি। +10 থাকার কারণে ডানে মানে ইকুয়ালের ডানে চলে গেলে মাইনাস চলে আসলো। এরপরে প্রতিটা মাইনাস উঠিয়ে দিয়ে পজিটিভ করে ফেললাম। এরপরে i3-র মানে i3-র জায়গায় আমি সমীকরণ 1 থেকে i1 + i2টা লিখব। লেখার পরে i1 + i2 ব্র্যাকেটে রাখলাম। এরপরে গুণ দিয়ে এটাকে 1 করে ফেলবো, করে একটা সমীকরণ দাঁড় হবে 13i1 + 8i2 = 10। এটাই হবে সমীকরণ 2। এটুকু পর্যন্ত রেখে দিব সমীকরণ 2। তাহলে আমাদের লুপ 1 কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে লুপ 2 নিয়ে কাজ করব। তো চিত্রের সুবিধার জন্য তোমাদের এই ছবিটা বারবার আঁকতে হবে না, একবার আঁকলেই হবে। আমি তোমাদের বোঝানোর জন্য আবার ছবিটা সামনে আনলাম। লুপ 2 এর ভিতরে দেখো আছে 8 ওহম, 4 ওহম, 5 ভোল্টেজ। এই তিনটা থাকবে হচ্ছে লুপ 2 এর ভিতরে। বাইরের বাকি দুটো কম্পোনেন্ট বা প্যারামিটার এর ভিতরে অ্যাড হবে না। তাহলে দেখো প্রথমে আছে 8 ওহম। 8 ওহমের ভিতরে কারেন্ট যাচ্ছে উপর থেকে নিচের দিকে, কিন্তু লুপ যাচ্ছে নিচের থেকে উপরের দিকে, অর্থাৎ উল্টো দিকে যাচ্ছে। উল্টো দিকে হওয়ার কারণে রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট এবং লুপের দিক উল্টো হলে পজিটিভ হবে, তাই পজিটিভ 8i3 হলো। আবার 4 ওহমের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে যেদিকে, লুপটা ঠিক উল্টো দিকে যাচ্ছে। তীর চিহ্নটা খেয়াল করলে আমরা বুঝবো কোন দিকে যাচ্ছে, বা দিকটা খেয়াল করব তীর চিহ্ন দিয়ে। তাহলে 4 ওহমের ভিতর দিয়ে যেহেতু উল্টো দিকে যাচ্ছে, তাই এটাও হবে পজিটিভ, 4i2 হবে, কারণ 4-এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে i2। এরপরে আসবে হচ্ছে ভোল্টেজ। 5 ভোল্টেজের ভিতরে কারেন্ট যেদিকে যাচ্ছে, লুপ যাচ্ছে উল্টো দিকে। এই ক্ষেত্রে ভোল্টেজ হয়ে যাবে নেগেটিভ 5 ভোল্ট। তাহলে আমরা একটু খেয়াল করলে দেখতে পারি রেজিস্ট্যান্সের সাথে যে ঘটনাটা ঘটে, ভোল্টেজের সাথে ঠিক উল্টো ঘটনাটা ঘটে। রেজিস্ট্যান্স যেখানে পজিটিভ হয়, সব ক্ষেত্রে না, লুপ আর কারেন্টের এই ব্যাপারটাতে, সেই ক্ষেত্রে ভোল্টেজ হয়ে যাচ্ছে নেগেটিভ। এভাবে করে আমাদের লুপ 2 এর ইকুয়েশন দাঁড় হয়ে গেল। এখন সেকেন্ড লাইনে দেখো 5 ভোল্টটাকে আমরা ডানে নিয়ে গেলাম। 5 ভোল্টের সাথে দেখো কোনো কারেন্টের গুণ হয়নি, কারণ এটা নিজেই ভোল্টেজ আকারে আছে। এরপরে এই i3-কে আমরা বানায় রাখছিলাম সমীকরণ 1-এ, i1 আর i2 মান বসায় দিলাম। মান বসায় দিয়ে এটা গুণ করে সেপারেট করলাম। সেপারেট করে একটা ইকুয়েশন দাঁড় হলো 8i1 + 12i2 = 5। এটার একটা সমীকরণ নাম দিলাম। এটাও হয়ে গেল লুপ 2 এর ইকুয়েশন।
এখন হবে আমাদের লুপ 3, অর্থাৎ বাইরের আবরণটা দিয়ে। তো বাইরের আবরণের ভিতরে যা হবে, মানে বাইরের আবরণ টাচ করবে হচ্ছে 10 ভোল্টকে, 5 ওহম, 4 ওহম এবং 5 ভোল্টকে। এর ভিতরে 8 ওহম আসবে না। তাহলে দেখি, প্রথমেই আছে 10 ভোল্ট। 10 ভোল্টের ভিতরে লুপ যেদিকে যাচ্ছে কারেন্টও ঠিক একই দিকে যাচ্ছে, সেম দিকে হওয়ার কারণে ভোল্টেজ হবে পজিটিভ, অর্থাৎ +10 লিখলাম। পরবর্তীতে দেখো 5 ওহম কারেন্ট যেতে 5 ওহমের ভিতরে কারেন্ট যেদিকে যাচ্ছে লুপ একই দিকে যাচ্ছে, সেম হয়ে যাবার কারণে রেজিস্ট্যান্সটা হয়ে যাবে -5i1। এরপর আবার দেখি 4 ওহম আসে। 4 ওহমে দেখো কারেন্ট যেদিকে যাচ্ছে লুপ যাচ্ছে উল্টো দিকে, এখানে উল্টো হবার কারণে রেজিস্ট্যান্সটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ +4i2। আবার 5 ভোল্টের ভিতর দিয়ে কারেন্ট যেদিকে যাচ্ছে লুপ যাচ্ছে উল্টো দিকে, এখানে উল্টো হয়ে যাওয়ার কারণে ভোল্টেজ হয়ে যাবে মাইনাস। তো এটা হয়ে যাচ্ছে আমাদের লুপ 3 ইকুয়েশন। লুপ 3 ইকুয়েশনটা দিয়েই আমরা আসলে বুঝতে পারি কারেন্ট আর লুপের চিহ্নটা একই দিকে বা সেম উল্টো দিকে হওয়ার কারণে রেজিস্ট্যান্স আর ভোল্টেজের চিহ্নগুলো কেমন হবে, কারণ এটার ভিতরেই আমাদের প্লাস মাইনাস সবটাই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখানে i3 থাকা নাই, এখানে শুধু i1 আর i2 আছে। i1 আর i2 দিয়ে হিসাব করে আমাদের একটা ইকুয়েশন দাঁড়ায়, এটা হচ্ছে 5i1 - 4i2 = 5। এটাকে আমরা একটা নাম দিয়ে দিব ইকুয়েশন 4। এখন আমাদের তিনটা লুপের তিনটা ইকুয়েশন দাঁড়ালো, আর কোনো ইকুয়েশন সলভ করার নাই। তো দেখো, ওই ইকুয়েশনটাগুলোই আমরা পরপর লিখলাম সমীকরণ 1 থেকে, যেটা পেয়েছি 2, 3, 4। এখন এই 4টা ইকুয়েশন থেকে দেখো, বিশেষ করে এই লাস্টের 3টা ইকুয়েশনে দেখো i1 আর i2 আছে, i1 i2 i1 i2 আছে, মানে এখানে দুটো আননোন আছে, অজানা সংখ্যা হচ্ছে i1 আর i2। কোনোভাবে যদি আমি i1 আর i2 এর মান জানতে পারি, ওই দুটোর মান বসায় দিব সমীকরণ 1-এ, তাহলে জেনে যাব i3 এর মান। তো এই পদ্ধতিটায় i1 আর i2 আমরা এখন একটা অপনয়ন পদ্ধতি, অঙ্কের একটা ধাপ, অপনয়ন পদ্ধতির মাধ্যমে আমরা i1 আর i2 এর মান বের করব। এটা কিভাবে করতেছি দেখি। ধরো আমরা এখানে সমীকরণ 3 আর 4 এই দুটোর ভিতর দিয়ে i1 আর i2 বের করব। যতটা অজানা সংখ্যা আছে ততটা সমীকরণ নিয়ে কাজ করলে আমাদের অজানা সংখ্যা দুটো বের করা যায়। এখানে দেওয়া আছে দুটো অজানা সংখ্যা i1 আর i2, আর সমীকরণ আমরা দুটো নিব, সমীকরণ 3 আর সমীকরণ 4। আচ্ছা, এখন কি করে অঙ্কটা করব দেখি। সমীকরণ 4-এ দেখো আছে 5i1 - 4i2। কোনোভাবে যদি আমরা এই 4i1 এই 4i2 এই 4কে আর এই i2, প্রথমে আমরা i2কে বাদ দিব। i2কে যদি বাদ দিই তাহলে এই দুটো সহগ এক করতে হবে। সহগ মানে হচ্ছে অজানা সংখ্যার সাথে যেটা সাথে থাকবে, যে সংখ্যাটা সাথে থাকবে সেটাই হচ্ছে সহগ। অর্থাৎ 4-এর সাথে মানে i2 এর সাথে এখানে আছে 4, 4 হবে সহগ। i2 এর সাথে এখানে আছে 12, 12 হবে সহগ। এখানে i1 এর সহগ হবে 8, সমীকরণ 4-এ i1 এর সহগ হবে 5। তাহলে i2কে যদি আমি বাদ দিতে চাই তাহলে এই দুটো সহগকে সেম করতে হবে, অর্থাৎ এই নিচেরটাকেও 12 করতে হবে, উপরেরটা তো 12 আছেই। তাহলে 12 করার জন্য 4-এর সাথে যদি আমি 3 গুণ দিই, 3 এ 4-এ 12 হয়। তাই সমীকরণ 4-কে আমরা 3 দিয়ে গুণ দিব। এখন সমীকরণ 4-কে 3 দিয়ে গুণ দিতে গেলে প্রত্যেকটা সংখ্যাকেই 3 দিয়ে গুণ দিতে হবে। দেখো, সমীকরণের বাম পক্ষকেও 3 দিয়ে গুণ দিলাম, ডান পক্ষকেও 3 দিয়ে গুণ দিচ্ছি। তাহলে 3 গুণন 5 15, 3 গুণন 4 12, 3 গুণন 5 15 হয়ে গেল আমাদের সমীকরণটা গোছানো। এখন দেখো সমীকরণ, এটার নাম দিলাম 5, সমীকরণ 5। এখানে দেখো i2 এর সাথে 12 আছে, আর এখানে i2 এর সাথেও 12 আছে, অর্থাৎ আমাদের সহগ এক করা হয়ে গেছে। এখন যদি আমি দুটোকে যোগ দিই, অর্থাৎ সমীকরণ 3 এর সাথে সমীকরণ 5 যোগ করি, এই যে মান পুরো সমীকরণ দুটোই লিখলাম। যোগ করার ফলে এই i2 আর i2 কেটে যাবে, তাহলে শুধু থাকলো i1। i1টা যোগ হয়ে যাবে, 8 আর 15 যোগ করলে হবে 23, 15 আর 5 যোগ করলে হবে 20। তখন
I1 এই 23টাকে নিচে নিয়ে যাব, গুণন আকারে থাকার কারণে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে ভাগ, চলে আসবে নিচে। ক্যালকুলেটারে এই মানটা পুট করলে আসবে হচ্ছে 0.869 অ্যাম্পিয়ার। এটা কিন্তু একক অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার হওয়ার কারণে এখানে এ লিখতে হবে। তাহলে আমরা I1টা পেয়ে গেলাম। এখন I1 এর মানটা এই যে সমীকরণ 3 আর 4 যেটা বানিয়েছি সেখানে পুট করে দিব। ধরো আমি সমীকরণ 3-এ বসালাম, তাহলে সমীকরণ 3 কি ছিল আমাদের? এই যে 8I1 + 12I2 = 5। তাহলে I1 এর জায়গায় মানটা বসে গেল 8 গুণন I1 এর মান, 12I2টা থাকলো =5। এটাকে সাইড চেঞ্জ করলাম, করে মাইনাস থাকবে, মাইনাস হলো অ্যান্সারটা, মাইনাসকে আর এই 12টাকে গুণন আকারে আছে, সাইড চেঞ্জ করলে ভাগ আকারে আসবে। এটা ক্যালকুলেটারে পুট করলে একটা মান আসলো -0.163। এটারও একক অ্যাম্পিয়ার হবে, কারণ এটাও একক, এটাও কারেন্টের একক। উত্তর আমাদের মাইনাস আসতেই পারে। উত্তর মাইনাস আসলে যে অঙ্ক ভুল এটা ভাবা যাবে না। আগে হয়তো আমরা ভাবতাম যে মাইনাস আসতে মনে হয় উত্তর ভুল, কিন্তু না, এখন মাইনাস আসতেই পারে। আমরা ক্যালকুলেটারে যেটা শো করবে আমরা সেটাই লিখে দিব। আচ্ছা, এখন I1 আর I2 এর মান বের হয়ে গেল। এখন সেই সমীকরণ একে আমরা এই দুটোর মান যোগ করলেই পাচ্ছি I3। তাহলে সেই দুটোর মান সমীকরণ একে বসায় আমরা I3 এর মানটা পেয়ে যাব, যেটা হচ্ছে 0.706 একক হবে অ্যাম্পিয়ার। তাহলে এভাবে করেই আমাদের 3টা অজানা সংখ্যা ছিল, 3টা অজানা মানে কারেন্টের মান ছিল, 3টা শাখার মান I1, I2, I3। এভাবে করে আমরা 3টা মান বের করে নিব। তো এই অঙ্কটা আসলে আমাদের পুরো এইটুকু পর্যন্ত করতে হবে। এখন এটুকু করার পরে ধরো অ্যান্সার এভাবে লিখে দিব। আর যদি কারেন্টের মানগুলো এরকম বক্স করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটাই হবে আমাদের অ্যান্সার। কিছুক্ষণ আগে আমরা অপনয়ন পদ্ধতিতে সমীকরণের মানটা বের করছিলাম। তো অপনয়ন পদ্ধতি হয়তো অনেকের ভুলে গেছি বা কিভাবে বের করতে হয় আমরা বুঝি নাই। এটা একটা এক্সাম্পল দিচ্ছি অপনয়নের অঙ্কের। এটা আশা করি করলে বা এটা দেখলে আশা করি তোমরা বুঝবা যে কি করে সহগ এক করা যায়। তো দেখো এখানে দুটো সমীকরণ আছে, 2a + 4b = 7, আরেকটা আছে 6a - b = 3। এখানেও দেখো দুটো অজানা সংখ্যা আছে a এবং b, এবং প্রত্যেকটার সাথে এক একটা সহগ আছে। তাহলে ধরো আমরা প্রথমে a বাদ দিব, bটাকে বাঁচায় রাখবো, মানে b এর মান তাহলে বের হবে। তাহলে a বাদ দিতে গেলে a এর সহগকে সেম হতে হবে। উপরে দেখো আছে 2, নিচে আছে 6। 6কে তো 2 এ বানানো যায় না, কিন্তু 2কে তো 3 দিয়ে গুণ দিলে 6 বানানো যাচ্ছে। তাহলে এই হিসেবে আমরা সমীকরণ 1কে 3 দিয়ে গুণ দিচ্ছি। তাহলে সমীকরণ 1 গুণন 3, 3 দিয়ে গুণ দিলে উভয় পক্ষেই 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 3 দুগুণে 6, 3 এ 4 এ 12, আর 3 7 21 বসলো। এখন এই সমীকরণ 2 আর সমীকরণ 3 পাশাপাশি লিখলাম। সমীকরণ 2টা দেখো, সমীকরণ 2টা পুরোটুকু লিখলাম, 3টাও নিচে লিখলাম। এখন এটাকে মাইনাস করতে হবে। দুটো যেহেতু প্লাস আছে, মাইনাস করলে নিচেরটা মাইনাস হয়ে যায়। নিচেরটা মাইনাস হবে মানে কি, যেই চিহ্ন থাকবে উল্টায় যাবে। মাইনাস হয়ে যাওয়ার কারণে 6a আর 6a দুটোই কাটা যাবে। তাহলে শুধু b থাকলো, যেটা আমরা চাইছিলাম যে a বাদ দিয়ে আগে b বাইর করব। b এর মানটা দেখো ক্যালকুলেটারে পুট করলে 1.38 আসছে। এখন এই b এর মানটা আমরা সমীকরণ 1-এ বসায় দেই, অ্যান্সার পেয়ে যাব। এভাবে b এর মান সমীকরণ 1 বা সমীকরণ 2 যেখানেই বসাই না কেন a এর মানটা বের হয়ে আসবে। তাহলে আমরা এটা একটা কায়দা যেটা আমরা দেখলাম যে সহগ এক করার নিয়ম। এখন ধরো আমরা b কে বাদ দিব। প্রথমে আমরা b কে যদি বাদ দিই, দুটো সহগ দেখো, প্রথমে আছে 4, পরেরটায় কিছুই নেই। কিছুই নেই মানে কি, এর সাথে 1 গুণ আছে, 1 গুণন b, আর উপরটা হচ্ছে 4 গুণন b। এখন দেখো সমীকরণ 2 এর সাথে যদি সমীকরণ 1কে তো আর 4কে তো আর 1-এ বানানো যাচ্ছে না, কিন্তু 1কে 4-এ বানানো যাবে, কারণ 1-এর সাথে 4 গুণ দিলেই 4 হচ্ছে। তাই সমীকরণ 2কে আমরা 4 দিয়ে গুণ দিলাম। সমীকরণ 2কে 4 দিয়ে গুণ দিচ্ছি, দিলে দুই পক্ষকে 4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে সমীকরণ 2 এর দুই পাশেই 4 রাখলাম, গুণ দিলে 4 6 24, 4 গুণন 1 হলো 4, আর 3 এ 4 এ 12।
তারপর মান দুটোকে বসাইলাম, সমীকরণ দুটোকে বসালাম, বসায় দেখো এটার উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, এটা থেকে আর মাইনাস করার দরকার নেই, এটা প্লাস করলে কেটে যাচ্ছে, তাহলে প্লাস করলে কেটে গেল, এ থাকলো, এর মানটা বের হলো, এর মানটা এখন সমীকরণ 2 এবং 3 যেখানে ইচ্ছা বসাইলে বের হয়ে আসতেছে। এই হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতির একটা অংশ। আমাদের এখন বুঝতে হবে যখন আমরা অঙ্কটা পাবো দেখার চেষ্টা করব যে কোন সহগটা কাছাকাছি মিলতেছে, তাহলে সেই সহগকে আমরা এক করার চেষ্টা করব। এক করার চেষ্টা করে সহগ দুটোকে গুণ দিয়ে, মানে দুই পক্ষকে গুণ দিয়ে সেই সেম করার পরে যোগ বা বিয়োগ যেটা যখন প্রয়োজন হবে করে কেটে একটা অ্যান্সার বের করে ফেলবো এবং সেই অ্যান্সারটা আরেকটা সমীকরণে বসায় পরের মানটা বের করে ফেলবো। এভাবেই আমরা অপনয়ন পদ্ধতির মাধ্যমে ইকুয়েশনটা সলভ করতে পারি।